ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টিকে হাই সাসপেন্স ড্রামা হিসাবে আমি ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটি আসলে সাসপেন্সে থাকেনি, সেটি রীতিমতো একটি কমিক ড্রামায় পরিণত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যতটা সহানুভূতি পাবেন বলে ধারণা করা হয়েছিল, বা তিনি যতটা সহানুভূতি পেতে চেয়েছিলেন পদত্যাগের কথা চাউর করে দিয়ে, কিংবা যতটা মনোযোগ পেতে চেয়েছিলেন, বাস্তবে দেখা গেল তার উল্টো। বরং তার এই সিদ্ধান্ত সমালোচিত হয়েছে রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে, এমনকি সাধারণ জনগণের মনেও। অনেকেই এটিকে বলতে শুরু করেছেন, অনেকে ঠিক এভাবে দেখেছেন যে একেবারেই চাইল্ডিশ বিহেভিয়ার, শিশুসুলভ আচরণ অ্যান্ড ইমম্যাচিউর একটা ডিসিশন নিয়েছেন ডক্টর ইউনূস। সো বেসিক্যালি তিনি তার ক্ষোভ প্রকাশের জন্যই হোক, সহানুভূতি আদায়ের জন্যই হোক, অথবা তার কর্তৃত্ব নিরঙ্কুশ করার জন্যই হোক, যেভাবে হোক না কেন, তিনি যে পদত্যাগের বার্তাটি ছড়িয়ে দিয়ে একটি নাটকীয় পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন, সেটি শেষ পর্যন্ত তাকে আরও বেশি প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তার যোগ্যতাকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করেছে। তিনি সবার কাছে এক ধরনের হাসির পাত্র, ইমম্যাচিউর এবং চাইল্ডিশ বিহেভিয়ারের মানুষ হিসাবে আসলে পরিগণিত হয়েছেন। কিন্তু এই যে পরিস্থিতি একটি তৈরি তিনি করেছেন, একটি নাটকীয়তা করতে গিয়ে এই যে চাইল্ডিশ একটি পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এ থেকে তিনি কিভাবে বেরিয়ে আসবেন? শুক্রবার সারাদিনই এই বিষয়টি নিয়ে নাগরিকদের মনে আলাপ আলোচনা হয়েছে, হাসি ঠাট্টা হয়েছে, ট্রল হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি একটি কঠিন প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে আমরা তো তাকে পদত্যাগ করতে বলিনি, আমরা তার পদত্যাগ চাইনি, আমরা নির্বাচনে রোডম্যাপ চেয়েছিলাম। নির্বাচনের কথা বললে তার সমস্যা হয় কেন? তিনি এও বলেছেন যে ব্যক্তিগত ইনক্যাপাবিলিটির কারণে, অক্ষমতার কারণে তিনি যদি মনে করে যে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না, তাহলে জনগণ বিকল্প বেছে নেবে, কেউই অপরিহার্য নয়। দর্শক খেয়াল করবেন, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে, তাদের স্পষ্ট বার্তা ডক্টর ইউনূসের প্রতি যে ডক্টর ইউনূস আসলে অপরিহার্য নয়। তিনি যদি থাকতে না চান তার নিজের ইনক্যাপাবিলিটির কারণে, অক্ষমতার কারণে, তাহলে জনগণ বিকল্প বেছে নেবে। এবং তার এই বার্তাটি আসলে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমি যে বিশেষণটি ব্যবহার করতে চেয়েছিলাম সেটি আমি আসলে করব না, তার প্রতি সম্মান রেখেই, ডক্টর ইউনূসের প্রতি সম্মান রেখেই। কিন্তু আপনারা আন্দাজ করতে পারেন যে তার পজিশনটাকে কোন জায়গায় নিয়ে যায়। জামাত ইসলামী অবশ্য তার ভাবমূর্তি রক্ষার একটা চেষ্টা করেছিল। তারা প্রস্তাব করেছিল একটি সর্বদলীয় সভা ডাকার জন্যে। আইডিয়াটা অনেকটা এরকম ছিল যে একটি সর্বদলীয় সভা ডেকে সবাইকে একসঙ্গে নিয়ে ডক্টর ইউনূসকে মাঝখানে রেখে একটি ছবি তুলে, যেটি তারা একবার করেছিলেন ভারতের সঙ্গে যখন এই সরকারের সম্পর্কে টানাপোড়েন একেবারে তীব্র হয়ে ওঠে। ঠিক সেই সময়টায় সব দলকে সঙ্গে নিয়ে একটি বৈঠক করে যে সব রাজনৈতিক দল একসঙ্গে আছে, তার নেতৃত্বের প্রতি সবাই আস্থাশীল, জাতীয় ঐক্যের একটি মূর্ত চিত্র, এরকম একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন। এবারও জামাত ইসলামী চেষ্টা করেছিল যে ঠিক সেরকম একটা কিছু করা যায় কিনা, কিন্তু কেউ তাতে রাজি হয়নি, বিএনপি তো অবশ্যই রাজি হয়নি। ফলে আসলে জাতীয় কোনো সব দলকে নিয়ে সর্বদলীয় কোনো বৈঠক আয়োজন করা যায়নি। তবে সর্বশেষ খবর হচ্ছে প্রধান উপদেষ্টার অফিস থেকে বিএনপিকে এবং জামাতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে শনিবার। আমি যখন কথা বলছি টরন্টোতে এখনও শুক্রবার রাত, আর কিছুক্ষণ পরে শনিবার হয়ে যাবে, কিন্তু ঢাকায় ঠিক এই মুহূর্তে শনিবার। যারা সেই সময় ভিডিওটি দেখবেন ঢাকার টাইমের সঙ্গে মিলিয়ে শনিবার সন্ধ্যায় প্রথমে বিএনপির সঙ্গে এবং পরবর্তীতে জামাতে ইসলামীর সঙ্গে বৈঠক হবে। প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠক করবেন। ইন্টারেস্টিং হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ গতকালই অভিযোগ করেছিলেন যে এর আগে 4 দিন ধরে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য তারা চেষ্টা করে যাচ্ছিলেন। প্রধান উপদেষ্টার অফিস থেকে কোনো ধরনের সাড়াই দেওয়া হয়নি, রেসপন্স করা হয়নি। চিন্তা করতে পারেন, দেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল, এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করতে চাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন, এবং তারা অপেক্ষায় থেকে কোনো কেউ যে একটু করে যে বলবে ফোন করে যে আমরা এই মুহূর্তে সময় দিতে পারছি না বা আরও পরে সময় দেব, এইটুকু ভদ্রতা, এইটুকু দেখানোর মতো কেউ প্রধান উপদেষ্টার অফিসে ছিল না বিএনপির সঙ্গে।
ফলে অন্য ছোট রাজনৈতিক দল কিংবা সাধারণ জনগণ কিংবা অন্য পেশাজীবীদের প্রতি এই সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরের বিশেষ করে অ্যাটিটিউডটাকে সেটি সহজেই অনুমান করা যায়। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা অভিযোগ করছেন কি, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তিনি কাজ করতে পারছেন না। তিনি কি কাজ করার চেষ্টা করেছেন? তিনি তো কাজ করার চেষ্টাই করছেন না, তাহলে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তিনি কিভাবে করেন? গত 9 মাসের হিসাবের দিকে যদি আমরা তাকাই, এমনকি কাজ প্রধান উপদেষ্টার দপ্তর কিংবা এই সরকার করার চেষ্টা করেছে যেটি রাজনৈতিক দলের বিরোধিতার কারণে কিংবা অন্যদের বিরোধিতার কারণে সেটি সক্ষম হয়নি। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে খুবই বিতর্কিত কাজ, যেগুলো আসলে ঠিক প্রতিবাদ করার মতোই কাজ। সেই সবের ক্ষেত্রে বিএনপি যথার্থভাবেই বিরোধিতা করেছে, প্রতিবাদ করেছে, তারা বলেছে এগুলো জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু এর বাইরে জনকল্যাণমূলক এমন কোনো পদক্ষেপ কিন্তু এই সরকার নেয়নি যেটি তারা বলতে পারে যে আমরা এই কাজটি করার চেষ্টা করেছিলাম, রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে করতে পারেনি। কিন্তু ডক্টর ইউনূস তার পদত্যাগের ড্রামার এক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আঙ্গুল তুলে তাদের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। শুক্রবার সারাদিনে অবশ্য বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলেছে তার এই পদত্যাগের বিষয়টি নিয়ে। কারণ সবাই জানতেন যে তিনি আসলে পদত্যাগ করে কোথাও যাবেন না। সবাই জানতেন তার অবস্থাটা হচ্ছে এরকম যে আরেকবার সাধিলে খাইবুক, রাজনৈতিক দলগুলো যদি কেউ এসে বলে তো বললো, না বললে নিজেদের বন্ধুবান্ধব কেউ যদি বলে যে স্যার যাবেন না, বাস তিনি থেকে যাবেন। যেমনটি আমাদের মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক, তিনি একটি বিশাল আকুতি লিখে বসেছেন, যাতে মানে ডক্টর ইউনূস যাতে পদত্যাগ না করেন, এই সময় তিনি তার পদত্যাগ করাটা ঠিক হবে না। এর বাইরে দেখেন, ঠিক যে তিনি হয়তো এক্সপেক্ট করেছিলেন বা আমার নিজেরও মনে হয়েছিল যে ডক্টর ইউনূসের পদত্যাগের খবরটি শোনার পরপর যে বিভিন্ন পেশার মানুষ, রাজনৈতিক দল, বিভিন্ন গ্রুপের মানুষ, জনগোষ্ঠী একেবারে হাহাকার করে তার কাছে যে যাবেন না এরকম একটা অবস্থা তৈরি করবে, কিন্তু সেটি কিন্তু হয়নি। নাহিদ ইসলাম ছাড়া বা নাহিদদের সংগঠনের ছাড়া বা তার খুব কাছের মানুষ ছাড়া সেই অর্থে কেউ গিয়ে তাকে আকুতি জানিয়েছে এরকম কোনো দৃশ্য কিন্তু আমরা দেখিনি। অবশ্য একটা ধারণা করা হয়েছিল যে শুক্রবার জুমার নামাজের পরে হয়তো বা একটা মব মুভমেন্টের চেষ্টা হতে পারে, কিন্তু ঢাকা শহরে যেহেতু সেনাবাহিনীর অবস্থান নানা জায়গায় এত কঠোরভাবে ছিল, ফলে সেই ধরনের কোনো কিছু আর হয়নি। এবং বিভিন্ন সূত্রগুলো আমাকে বলেছে যে সেনাবাহিনী আসলে এই ইস্যুতে কোনো ধরনের বিক্ষোভ করার বা সমাবেশ করার বা কোনো ধরনের প্রতিক্রিয়া প্রকাশের বিষয়টিকে তারা অ্যালাউ করবে না। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার অফিসার্স অ্যাড্রেসে তো স্পষ্ট করে বলে দিয়েছেন এখন থেকে আর কোনো ধরনের মব অ্যাট্রোসিটি বরদাস্ত করা হবে না। ফলে মবের রাজা হাসনাত, মবের রাজা সার্জিস কিংবা এই যে এনসিপি কিংবা এই সরকারের পৃষ্ঠপোষকতায় তো মব হয়েছে এতদিন, ফলে তাদের মব উইংটা আসলে এক ধরনের একটা ভয়ের মধ্যে আছে, ফলে একটু স্থবির হয়ে আছে। ইতিমধ্যে অবশ্য যে কি ইনকিলাব মঞ্চ না কি যেন আরও কয়েকটা এই ধরনের উগ্রপন্থী সংগঠন তারা মানে মার্চ ফর ইউনূস কর্মসূচি ঘোষণা করে দিয়ে রেখেছে আগামী 24 তারিখ সম্ভবত। আমরা জানি না যে তারা আসলে সেই দিন কোনো ধরনের মব অ্যাট্রোসিটি করার চেষ্টা করবে কিনা, করলে সেনাবাহিনীর প্রতিক্রিয়া কী হবে বা পুলিশের প্রতিক্রিয়া কী হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইউনূসের পদত্যাগের প্রতিক্রিয়ায় যে একটি বড় ধরনের মানে একটা শো আপ করে ফেলার রিয়াকশান হয়ে যাওয়ার সেই জিনিসটি হয়নি। ফলে এটিকে ফ্লপ নাটক তো বটেই, কিন্তু সেটি আসলে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে একটি কমেডি নাটকে পরিণত হয়ে গেছে। যাই হোক, কিন্তু এই যে শনিবার যে বৈঠকটি হবে, বৈঠকটি প্রধান উপদেষ্টার উদ্যোগেই আহ্বান করা হয়েছে। ঢাকার পত্রপত্রিকাগুলো বলেছে বৈঠক হবে, কিন্তু মানে ঠিক অফিসিয়ালি বিএনপি যাবে না বা জামাত ইসলামী তো অবশ্যই যাবে সেরকম কোনো বক্তব্য আমরা কোথাও দেখিনি। বাট আমরা আশা করছি যে দুটি রাজনৈতিক দলই সেখানে বৈঠকে বসবে। কিন্তু সেই বৈঠকে আসলে কি হবে, সেই বৈঠকের মানে আলোচনার বিষয়বস্তু কী নিয়ে কথাবার্তা হবে, সে বিষয়গুলো অবশ্য পত্রপত্রিকায় সেভাবে আসেনি। ধারণা করা যাচ্ছে ইউনূস হয়তো তার কথাগুলি বলতে চাইবেন, কিন্তু রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপিকে তার জায়গা থেকে সরে যাবে। আমি যতটুকু জেনেছি, যাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, বিএনপি তার অবস্থানে অনড় যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, এর বাইরে আর কোনো আলোচনা নেই। তাদের যে 3 জনের পদত্যাগের 3 জনকে অপসারণের তাদের একটি দাবি আছে, সেই দাবির ব্যাপারেও এখন পর্যন্ত তারা অনড়। আলোচনার টেবিলে বসে সেখানে তারা কোনো ছাড় দিবে কিনা সেটি অবশ্য সেই সময়কার পরিস্থিতিতে বলা যাবে, কিন্তু নির্বাচনের প্রশ্নে তারা অনড়।
এবং আমি যতটুকু জেনেছি যে জামাতে ইসলামীও বিএনপির সঙ্গে আলাপ আলোচনায় তারাও নির্বাচনে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জায়গায় বিএনপির সঙ্গে তারা মোটামুটিভাবে একমত হয়েছে। ফলে প্রধান রাজনৈতিক দলগুলো এই মুহূর্তের দেশের তারা সবাই চাচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। ফলে ডক্টর ইউনূস এই যে দুটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠকে বসবেন, সেই বৈঠকে নির্বাচনের বাইরে আর কোনো কিছু বলে যে কোনো কিছু করে ফেলবেন তার সম্ভাবনা সম্ভবত নেই। যদিও রাজনৈতিক অঙ্গনে আকাশে বাতাসে নানা রকম জল্পনা কল্পনা আমরা শুনছি, সেখানে জাতীয় সরকারের আলাপ আলোচনা আসছে, কারা কারা নতুন সরকারে যেতে পারেন সেরকম অনেক লিস্ট আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে দেখছি। কিন্তু আমি যতটুকু জেনেছি যে বিএনপি জুলাই আগস্টে যেমন জাতীয় সরকারের বিপক্ষে অবস্থান তাদের ছিল, এই মুহূর্তেও তার পদত্যাগের এই মেলো ড্রামা কিংবা কমেডি ড্রামার এই পর্যায়ে এসেও তার শেষ দৃশ্যে বিএনপি তার অংশীদার হতে চায় না। তারাও কোনো ধরনের মানে ওই যে জাতীয় সরকার গঠন সেই দিকে তারা যেতে চায় না। তারা মনে করে যে একটি বরং নির্বাচনটাই হচ্ছে জরুরি এবং একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করার জন্যে সরকার কাঠামো এবং প্রশাসনকে যতটা নিরপেক্ষ করা দরকার সেই নিরপেক্ষ অবস্থানটার ব্যাপারে তারা নিশ্চয়তা চাইবে। দর্শক, খুব বড় রকমের একটা ট্র্যাজেডি হচ্ছে যে এদেশের মানুষ সবসময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে তাদের অভিযোগ হচ্ছে আওয়ামী লীগ গত 3 টার্মে তাদেরকে ভোট দিতে দেয়নি, নির্বাচন ভালো হয়নি, নির্বাচন প্রহসনের নির্বাচন হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আন্দোলন হয়েছে। কিন্তু এখন যেই অন্তর্বর্তী সরকার, এই সরকার নির্বাচনের কথা শুনতেই পারছে না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে অনেকের খুব একটা দুঃখ যে এ কেমন দেশে আমরা বসবাস করি যে দেশে সেনাবাহিনীর প্রধান তারা গণতন্ত্র চায়, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায়, তারা রাজনৈতিক শাসন চায়, আর মানে বেসামরিক লোকজন, সুশীল সমাজের লোকজন যারা সরকার পরিচালনা করছে তারা নির্বাচন না দিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায়। তারা নির্বাচনের কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে যায়, তারা বিরক্ত হন, তারা রেগে যান। এক অদ্ভুত দেশে আমরা বসবাস করছি। কিন্তু এই প্রতিক্রিয়া তারা কতদিন দেখাতে পারবেন সেটি হচ্ছে এখন প্রশ্নের বিষয়। আমরা শনিবারের সন্ধ্যার বৈঠকের জন্য অপেক্ষা করব এবং প্রত্যাশা করব যে এই বৈঠক থেকে আসলে ডিসেম্বরে নির্বাচনের যেটি সারা দেশের মানুষের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ডক্টর ইউনূস নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দিবেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের ব্যাপারে তার অবস্থান জানাবেন। দর্শক, আজ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।